গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছি। ভালো, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। তো আজকে তোমাদের ওই যে অনুশীলনী 1.2 এর অঙ্ক করব। গতদিন যে অঙ্ক করাইছি তারপর থেকে অঙ্ক শুরু করব। সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো তোমরা প্রয়োজন অনুযায়ী অঙ্ক খাতার মধ্যে নোট নেবে। তো শুরু করি। গতদিন করিয়েছিলাম 7 পর্যন্ত, আজকে 8 থেকে শুরু করব। আর এটা বর্গমূল করতেছি। আমরা জানি বর্গমূল বর্গ সংখ্যা, সেইগুলি আমরা জানি। মূলদ মূলদ জানি। মূলদ সংখ্যা হলো যার শেষ আছে সেটাই মূলদ, আর যার শেষ নাই, যে অঙ্কের শেষ নাই সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আর বর্গ সংখ্যাও জানি যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। এইভাবে আমরা 21 পর্যন্ত বর্গ সংখ্যা, বর্গমূল এগুলি আমরা শিখেছি। তো এখন 8 নম্বর অঙ্ক করব। এই এমসিকিউ করতেছি। 8 নম্বর, একটু ব্যাখ্যা করে দেখাই। এখানে 3 7 5 7 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা এটা। এখন সবই যদি জোড়ায় জোড়ায় থাকে সেটাই পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি। সবকিছুই যদি জোড়া থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা। এটা যদি ব্যাখ্যা করে একটু দেখতে চাই যে 3 গুণ 7 আছে, গুণ 5 গুণ 7 গুণ চিহ্ন দেওয়া আছে 3। এইটা কে কত দ্বারা গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা সহজেই বা এটা মিলাইতে পারি। সেটা হলো জোড়ায় জোড়ায় মিল করব। প্রথমে আমি যদি করি এইভাবে 3 গুণ 3 এক জোড়া আছে, এটা মিল করলাম। তারপরে 5 লিখি, 5 এই জোড়া নাই, এটা আলাদা লিখলাম। এরপরে 7 জোড়া আছে, এটা একসাথে লিখে এই যে ব্র্যাকেট আটকিয়ে দিলাম। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 জোড়াবিহীন, 5 কোনো জোড়া নাই। তাহলে এই 5 যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অথবা আরেকটা যদি 5 থাকতো তাহলে জোড়া হয়ে যেত, এটাও পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে 5 দ্বারা যদি গুণ করি, যদি এখানে 5 দ্বারা গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার 5 দ্বারা ভাগ করলে অর্থাৎ 5 5 কাটা গেলে এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে 5 জোড়াবিহীন দেখা যাচ্ছে, 5 জোড়াবিহীন। এই 5 যদি জোড়া থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা ধরেই নিতে পারি যে 5 এটার উত্তর 5, যে 5 দ্বারা গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 8 নম্বর অঙ্কটা 5 যদি জোড়া 5 দ্বারা গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমরা মনে করতে পারি যে এখানে 5 দ্বারা গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 8 এর খ নম্বর হবে। খ নম্বরে 5 আছে, এই 5 এর উত্তর হবে 8 এর খ। এই বেজোড়াটাই উত্তর। এরপরে 9 নম্বর, নিচের কোনটি মূলদ সংখ্যা? স্যার বলো। স্যার 8 নম্বরটা আরেকবার বলেন। 5 যদি জোড়া থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। সবই জোড়ায় জোড়ায় হতে হবে। পূর্ণবর্গ হলে সবই জোড়ায় জোড়ায় হতে হবে। বেজোড়া যেটা সেটাই হচ্ছে উত্তর। এখানে 5 যদি না থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো। 5 যদি না থাকতো, এটা না থাকলে পূর্ণবর্গ সংখ্যা হতো। আবার যদি দুইটা 5 হতো, 5 গুণন 5, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা হতো। এটাও পূর্ণবর্গ সংখ্যা হতো। তাই 5 দ্বারা গুণ বা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ বেজোড়াটাই উত্তর হবে। এটাই বলছি। এরপরে 9 নম্বর, নিচের কোনটি মূলদ সংখ্যা? আমি প্রথমেই বলে নিছি যে যে অঙ্কের শেষ আছে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা, যে অঙ্কের শেষ নাই সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন তোমরা একটু খেয়াল করে দেখতেছো যে
√2 √2 কে আর মানে এটা শেষ নাই, এটাকে যদি ভাঙাই এটা শেষ নাই, কিন্তু খ নম্বরে আছে রুট চিহ্ন 9, এটাকে যদি ভাঙাই এই 9 কে ভাঙাইলে 3 3 9 3 ইনটু 3, তাহলে এটা যদি √3 তার স্কয়ার দেই অর্থাৎ √, কাটা যায় সমান 3 ই হয়। √9 এর বর্গমূল হচ্ছে এই যে 3, √9 কে ভাঙাইলে 3 হয়, √9 কে ভাঙাইলে 3 হয়। আবার এখানে তারপরে পরের নম্বরে ঘ নম্বরে আছে √16, এখানে 16 আছে, এই 16 কে যদি ভাঙাই একই ভাবে আমরা জানি 4 4 16, 4 ইনটু 4 সমান √4 লিখতে পারি ওই রুট কাটা দেওয়ার জন্য, সমান 4 হয়। এটাও √16 থেকে 4 তৈরি করা যায়, এটাও পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আবার √25 কেও একই ভাবে ভাঙাইতে পারি, √5 গুণ 5 সমান রুট চিহ্ন দিয়ে 5 তার স্কয়ার দিতে পারি, একটা স্কয়ার আর √5 কাটা দেয়, এটাও 5 হবে। তাহলে এই যে 3 4 5 এগুলি স্বাভাবিক সংখ্যা, তাহলে এগুলি হচ্ছে মূলদ সংখ্যা। একমাত্র অমূলদ সংখ্যা হচ্ছে এই √2, এই √2টাকে আর ভাঙানো যায় না, তাই এটাই হচ্ছে অমূলদ সংখ্যা √2। আর মূলদ যেহেতু এটা ভাঙানো যায়, পূর্ণ সংখ্যা আছে, তাই এগুলি মূলদ সংখ্যা। একমাত্র অমূলদ সংখ্যা হচ্ছে √2। তাহলে এই 9 এর ক নম্বর উত্তর, 9 এর ক নম্বর উত্তর হলো এই অমূলদ সংখ্যা, একমাত্র অমূলদ সংখ্যা হচ্ছে √2। এটা ভাঙানো যায় না, এটা ভাঙাইলেও এটা শেষ নেই। যদি ক্যালকুলেটর দিয়ে করো √2টা, তাহলে এটা শেষ নেই। তাহলে অমূলদ সংখ্যা হলো √2। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। পরের পৃষ্ঠায় দেখো 16 পৃষ্ঠায় 10 নম্বর অঙ্ক, 16 পৃষ্ঠায় 10 নম্বর অঙ্ক করব আমরা এখন। 10 নম্বর অঙ্কটা একটা সৃজনশীল অঙ্ক দেখা যাচ্ছে এখানে, সবার কাছে বই আছে আশা করছি। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, এটাই উদ্দীপক। আর প্রশ্নটা হলো চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে, ক নম্বর প্রশ্ন। আর খ নম্বর প্রশ্ন, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। আর সবশেষে গ নম্বর প্রশ্ন হলো খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হলো প্রশ্নটা, একটা সৃজনশীল প্রশ্ন। তোমাদের সবার কাছে বই আছে, তোমরা পড়ছো। এখন ক নম্বর প্রশ্নে বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। চারা গাছের সংখ্যা হলো 595টি। চারা গাছের সংখ্যা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 595টি। একটি চারা গাছের মূল্য, এখানে বলছে প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা, প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে একটি চারা গাছের মূল্য 12 টাকা, আমরা এটাই বুঝতে পারছি। 10 এর ক নম্বর সমাধান। এখানে প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা বলা আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে চারা গাছ আছে 595টি, তাহলে 595টি চারা গাছের মূল্য কত। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারি যে এই 595 কে 12 দ্বারা গুণ করলে আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। তারপরে একটু সাজিয়ে লিখতে পারি, যেখানে বলা আছে প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি একটি চারা গাছের মূল্য 12 টাকা,
তাহলে 595টি চারা গাছের মূল্য বেশি হবে, আর বেশি হলেই গুণ হয়। সাধারণত এই নিয়মে আমরা জানি যে উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি এখানে একটি চারা গাছের মূল্য 12 টাকা। উদ্দীপকে লেখা আছে প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। এই অনুসারে আমরা লিখতে পারি একটি চারা গাছের মূল্য 12 টাকা। আর এখানে প্রশ্নে চেয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে চারা গাছের সংখ্যাই তো আমরা জানি 595টি। সুতরাং 595টি চারা গাছের মূল্য বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হবে 595 গুণ 12। এই টাকাটা লাগবে ওই চারা গাছগুলো কিনতে। এখানে গুণ করলে হবে 595 কে যদি আমরা দ্বারা গুণ করি তাহলে 7140 টাকা হয়। এই চারা 7140। হ্যাঁ, তোমরা গুণ করে বলছো 7140, ঠিক আছে। তাহলে ক নম্বর, এটাই ক নম্বর প্রশ্নের উত্তরে চেয়েছে যে চারা গাছগুলো কিনতে আমাদের এই 7140 টাকা লাগবে। খুবই সহজ প্রশ্ন এগুলি, উত্তরও খুবই সহজ এগুলি অঙ্কের। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 7140 টাকা লাগবে ওই চারা গাছগুলো কিনতে। বুঝতে পারছো সবাই অঙ্কটা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপরে আমরা ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্ক আমরা পড়লাম 7140 টাকা হলো ওই চারা গাছগুলো কিনতে লাগবে। এরপরে খ নম্বর, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। এখন চারা গাছের সংখ্যা কিন্তু আমরা জানি যে 595টি। চারা গাছের সংখ্যা আমরা জানি 595টি। ক নম্বরে এখন এই বলছে যে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে, তাহলে যার 595 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 595টা আমরা বর্গমূল করব। বর্গমূল করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু উত্তর। সেটাই চেয়েছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকে এটা আমরা লিখব। এই 595টি বাগানের প্রত্যেক সারিতে, অর্থাৎ দৈর্ঘ্য আমরা জানি বর্গ, যার দৈর্ঘ্য প্রস্থ সমান সে তাই বর্গ, যার দৈর্ঘ্য প্রস্থ সমান তাই বর্গ। দৈর্ঘ্যেও যে কয়টা চারা গাছ হবে প্রস্থেও সেই কয়টা চারা গাছ হবে। তাহলে আমরা সরাসরি 595 এর বর্গমূল করি। খুব ছোট্ট একটা বর্গমূল, এর আগে অনেক বড় বড় বর্গমূল করেছি, দশমিকের বর্গমূল করেছি। আর এটা যেহেতু অবশিষ্টর কথা বলছে তাহলে ভাগ প্রক্রিয়াই করতে হবে। আমরা প্রশ্নে আমরা অঙ্ক করেছি যে যে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে গুণ এবং ভাগের কথা সেটা করতে হয় গুণনীয়ক বা উৎপাদক প্রক্রিয়ায়, আর যে প্রশ্নের মধ্যে যোগ বিয়োগের কথা উল্লেখ থাকবে সেটা করতে হয় এই ভাগ প্রক্রিয়া। আর এটা অবশিষ্টর কথা বলা আছে তাই আমরা এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। 595 আমরা বর্গমূল করব। আর এটা বর্গমূল করলে আমরা জানি কিভাবে করতে হয়। প্রথমে জোড়া বাঁধবো, ডান দিক থেকে দুটি অঙ্ক নিয়ে জোড়া বাঁধবো, পরে গাছের কোটার উপর দাগ আর দেওয়ার দরকার নাই। আমরা এখন উপরে ডান পাশে বাঘের মতো একটা দাগ দিব, বাম পাশ থেকে এই বাম পাশ থেকে বর্গমূল শুরু করব আমরা। এখন বাম পাশ থেকে বর্গমূল শুরু করব, পাশের কাছাকাছি বর্গ সংখ্যাটা খুঁজে বের করব আর তার বর্গমূল খুঁজে বের করব। পাশের কাছাকাছি বর্গ সংখ্যা বর্গমূল, একটা বর্গমূলের জায়গায় এখানে বর্গমূলটা লিখব আর বর্গ সংখ্যাটা পাশের নিচে লিখব, পাশের কাছাকাছি অথবা পাশের সমান। তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে 5 এর চেয়ে বেশি হয়ে যায়
9 5-এর চেয়ে বেশি হয়ে যায় এটা হওয়া যাবে না। 5-এর সমান অথবা কাছাকাছি হতে হবে। 5-এর সমান আর কাছাকাছি বর্গ সংখ্যা হলো 4, যার বর্গমূল 2। 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা 4, যার বর্গমূল 2, বর্গ সংখ্যা 4। এরপর নিচে দাগ দিব, বিয়োগ করব, বিয়োগ করলে 1 থাকে এখানে। এরপর এক জোড়া কেটে আনবো, এক জোড়া কেটে আনি, জোড়া জোড়া কেটে আনতে হয় বর্গমূলে আমরা জানি। এক জোড়া কেটে নিলাম, 9 5। নিচে বাম পাশে দাগ দিব। এখন আমরা বর্গমূলের নিয়মে আমরা জানি যে এখানে যা থাকবে বর্গমূলের ঘরে এইটার দ্বিগুণ নিচে এখানে বাম পাশে বসানো হবে এবং এক অঙ্ক বসানোর মতো স্থান রাখতে হবে। তাহলে এখানে 2 আছে, 2 এর দ্বিগুণ এই বাম পাশে বসাবো এখানে 4, আর এক অঙ্ক বসানোর মতো স্থান রাখলাম, এক অঙ্ক বসানোর মতো স্থান রেখেছি। এখন এখানে এমন একটা অঙ্ক বসাবো যে সংখ্যা হবে ওই অঙ্ক দ্বারা গুণ করলে যেন 195 হয় অথবা তার কাছাকাছি হয়। এইখানে বসাবো আমরা, এখানে এমন একটা অঙ্ক বসাবো যে সংখ্যা হবে ওই অঙ্ক দ্বারা গুণ করলে যেন 195 হয় অথবা তার কাছাকাছি হয়। এখন দেখো এখানে যদি 1 বসাই 41 হবে, 41 কে যদি 1 দ্বারা গুণ করি ওই 41ই হয়। যদি 2 বসাই তাহলে হয় 42, 42 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 4 হয়, আর 84 হয়। এখানে 3 বসাই 43 হয়, 3 43 কত হয়, এরকম হয়তো 129 হবে। 4 বসাই, 4 বসাইলে হয় 44, 44 কে যদি 4 দ্বারা গুণ করি 4 4 16, 6 হলে 4 4 16 আর 17 176 হয় 4 দ্বারা গুণ করলে। এখানে আসে 195, 5 দ্বারা গুণ করলে 45 বেশি হয়ে যায়। দেখো 5 দ্বারা গুণ করলে 195 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে 5 দ্বারা যাবে না, যাবে 4 দ্বারা। নিয়মের মধ্যে হচ্ছে 195 এর কাছাকাছি অথবা এটা সমান হতে হবে। তাই 4 দ্বারা গুণ করলে হয় 176, 4 দ্বারা গুণ করি 4, তাহলে 176 হয়। এখন বিয়োগ করব, 6 আছে 15 নিচে 9 হলে রইল 7 আর 1 8 আছে 9 নিচে 1 হবে 19। এই 19 অবশিষ্ট থাকে। এই 19 যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। এখন প্রশ্নে বলছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর, অর্থাৎ দৈর্ঘ্যেও যে কয়টা লাগাবে প্রস্থেও সেই কয়টা লাগাবে, লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। এই 19টা চারা গাছ অবশিষ্ট থাকে। এই 19 যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। এখন আমরা সরাসরি উত্তর 19 লিখে দিতে পারি অথবা কথায় একটু লিখতে পারি যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকে। প্রশ্ন দেখে বহু প্রশ্নে যা আছে তাই লিখতে পারি, শুধু কয়টির জায়গায় 19টি লিখতে পারি। তো আমি কথাটা একটু লিখে দিচ্ছি। একেবারে প্রশ্নে যে কথাটা আছে সেই কথাটাই লিখব, শুধু কয়টির জায়গায় লিখব 19টি। বাগানে প্রত্যেক সারিতে এটা প্রশ্ন দেখে দেখেই তোমরা লিখতে পারো। সমান সংখ্যক গাছ লাগানোর পর এই কয়টির জায়গায় শুধু 19টি লিখব। 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে, 19টি চারা গাছ অবশিষ্ট থাকে। এটা কঠিন কিছু না, আর তোমাদের অবশিষ্ট থাকবে এই কথাটা আমরা লিখে দিতে পারি।
এই কথাটা কিন্তু এটা পুরো বই থেকে দেখে লিখবে। শুধু কয়টি জায়গায় লিখুন 19টি, উত্তর 19টি এটা লিখতে পারবে। হ্যাঁ, আর সৃজনশীল উত্তর লেখাটা তো গুরুত্বপূর্ণ কিছু না। স্যার বলো। 19 স্যার এই ভাগ আকারে বর্গমূলটা কেন হলো প্রশ্নটা আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। এই কথাটা এটা না লিখলেও হবে, শুধু বর্গমূলটা করে দেখাইলেই হবে। 19টি লিখে দিলেই হবে, শুধু বর্গমূলটা স্যার দেখাই। এখানে সেখানে কয়টি গাছ অবশিষ্ট, চারা গাছ অবশিষ্ট আছে, সেই জন্য ভাগ আকারে বর্গমূল হলো। তোমার কথা আমি বুঝতেছি না, বলো আবার, আবার বলো। বলছি যে স্যার এই প্রশ্নটিতে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে, এই কারণে কি ভাগ আকারে বর্গমূলটা হলো। হ্যাঁ হ্যাঁ, অবশিষ্ট থাকবে, সেই কারণে ভাগাকারে বর্গমূল হলো। যে প্রশ্নের মধ্যে অবশিষ্ট অথবা যোগ বিয়োগের কথা উল্লেখ থাকবে সেটা ভাগ প্রক্রিয়া করতে হয়, আর যে প্রশ্নের মধ্যে গুণ এবং ভাগের কথা উল্লেখ থাকবে সেটা ভাগ প্রক্রিয়া করতে হবে। এই বর্গমূল, বুঝতে পারছো? শুধু বর্গমূলটা দেখা যাবে, ইয়েস স্যার। শুধু বর্গমূলটা দেখা হলো। এরপরে আমি গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কটা তোমরা দেখতে পারো। গ নম্বর অঙ্কে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা সব শেষে একটা অঙ্ক, গ নম্বরে সৃজনশীল একটা অঙ্কের সব শেষে গ নম্বরে একটু বড় হবে কিন্তু খুবই সহজ হবে। এইরকম অঙ্ক তোমরা পূর্বে করেছো, এক পয়েন্ট থেকে শেষের অঙ্কটা করেছো এরকম অঙ্ক, তারপরে উদাহরণের মধ্যেও করেছো অনেকবার, এই অঙ্কটাই করেছো। এখন প্রশ্নে বলা আছে খরচের টাকার সংখ্যা, আমরা কত পেয়েছি, খরচের টাকার সংখ্যা কত। আমরা কত পেয়েছি, খরচের টাকার সংখ্যা কত, ৭১৪০ টাকা, এটা কত আমরা পেয়েছি। এরপর চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা আমরা জানি, চারা গাছের সংখ্যা আমরা জানি ৫৯৫টি, বিয়োগ ফলের সাথে, আচ্ছা বিয়োগ করব আমরা খরচের টাকার সংখ্যা ৭১৪০ আর চারা গাছের সংখ্যা ৫৯৫টি। এই দুইটার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা আমি আগে বললাম, যেটা এক পয়েন্ট থেকে শেষের অঙ্ক, ওই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এরপরেও কয়েক জায়গায় উদাহরণে আছে এই অঙ্কটা। তাহলে আগে বিয়োগ করে নেই, তারপরে ওই বিয়োগ ফলটা আমরা বর্গমূল করব, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা বের করব আমরা। তো এখন চারা গাছের সংখ্যাটা একটু লিখি। চারা গাছের সংখ্যা লিখব ক হতে পায় যে এই খরচের টাকার সংখ্যা, অর্থাৎ খরচ কত টাকা এটা আমরা বের করব। লিখি ক হতে পায় অথবা ক হতে প্রাপ্ত খরচ, ক তে আমরা বের করেছি সে কারণে লিখি ক হতে প্রাপ্ত খরচ। খরচ পেয়েছিলাম ওখানে ৭১৪০ টাকা, এটা আমরা কত পেয়েছি, খরচের টাকার সংখ্যাটা আমরা লিখলাম, খরচের টাকার সংখ্যা এটা। এরপরে চারা গাছের সংখ্যার কথা বলছে, আমরা চারা গাছের সংখ্যা আমরা লিখি ৫৯৫। দেখি চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা ৫৯৫।
595 এইটা চারা গাছের সংখ্যা পেলাম 595 বলছে বিয়োগ ফলের সাথে। আচ্ছা বিয়োগ করি, এখন বিয়োগ ফলটা বের করি, নিচে নিচে অথবা পাশাপাশি একভাবে করলেই হয়েছে বিয়োগ ফল লিখি। এখানে লিখি বিয়োগ ফল, বিয়োগ ফল এই 7140 বিয়োগ 595 বিয়োগ করলে আসে কত হয় 5 से 10 মিলবে 5 হলে হলো কত 1 9 এর 10 14 মিলবে 4 হলে হলো কত 1 6 কত হয় এখানে 5 6 6545 হয় বিয়োগ করলে দেখো 7140 থেকে যদি 595 বিয়োগ করি আসে 6545 ঠিক আছে কি? দেখো ঠিক আছে বলো ঠিক আছে বিয়োগ করছো তোমরা? ইয়েস স্যার। তাহলে এই যে বিয়োগ ফলের সাথে বিয়োগ ফল যেটা পেলাম এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এই 6545 এটা পূর্ণবর্গ সংখ্যা না, 6545 এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটার সাথে যদি কিছু যোগ করি, কিছু সংখ্যা যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমাদের জানা নাই, এটা আমাদের জানা নাই। সেই কারণে এখন 6500 এটা আমরা 6545 পূর্ণবর্গ বর্গমূল করব, করি 6545 6545 এটা বর্গমূল করি আমরা জোড়াবাদি জোড়া বাঁধলাম, দুই জোড়ায় আছে। এখন উপরে ডান পাশে ভাগের মতো একটা দাগ দিই, বাম পাশ থেকে বর্গমূল শুরু করব। এখন 65 আছে বাম পাশে, 65 বর্গমূল আমরা কাছাকাছি 65 কাছাকাছি একটা বর্গ সংখ্যা খুঁজে বের করব এবং তার বর্গমূল বের করব। তাহলে যে বললা 8 8 64 এক 2 এর বর্গ 4 3 এর 4 এর বর্গ 16 5 এর বর্গ 25 6 এর বর্গ 34 7 এর বর্গ 49 8 এর বর্গ 64 9 এর বর্গ 81 বেশি হয়ে যায়, 9 এর বর্গ 81 এটা বেশি হয়ে যায়। সেই কারণে 8 এর বর্গ 64 বর্গ সংখ্যা হচ্ছে 64 বর্গমূল হলো 8 64 বর্গমূল হলো 8। এখন বিয়োগ করব, বিয়োগ করি এক জোড়া কেটে আনলাম, এরপর নিচে বাম পাশে দাগ দিই, 8 এর দ্বিগুণে এখানে লিখি 16। এখন এমন একটা অঙ্ক বা সংখ্যা বসাবো যে সংখ্যা হবে ওই সংখ্যাকে ওই অঙ্ক দ্বারা গুণ করলে যেন 145 হয় অথবা তার কাছাকাছি হয়। দেখো এখানে যদি 1 বসাই 161 হয়, আছে তো মাত্র 145। পেয়ার কোন কামড়াচ্ছে খালি 1 বসাই জানি না হয় 61, 1 বসাইলে হয় 161, 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে 161 হবে। তাহলে 2 বসাইলে তো অনেক বেশি হয়ে যায়, 1 বসাইলেই বেশি হয়ে যায়, তাহলে তো 1 বসানো যাবে না। কি বসাবো? শূন্য বসাই, তাহলে শূন্য বসাইলে 160 হয়ে যায়, আছে তো মাত্র 145। তাহলে শূন্য বসাইলেও যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে সব শূন্য হয়ে যায়, এটা সব শূন্য হয়ে যায়, তাহলে যায় না গেলে আমি শূন্য বসাবো, শূন্য বসিয়ে রাখবো। এখানে শূন্য বসাইলে সাথে সাথে বর্গমূলের ঘরেও শূন্য বসবে, বর্গমূলের ঘরে শূন্য বসবে, যেহেতু যায় না তাই শূন্য বসিয়ে রাখলাম।
এখন 160 হলো, 160 কে যদি শূন্য দ্বারা গুণ করি এটাই হয়। আবার 3 শূন্য দ্বারা বিয়োগ করলে 145ই হয়। আচ্ছা শূন্য বসাইলাম, বসিয়ে শূন্য দ্বারা গুণ করলে এটাই হয়, 3টা শূন্য হয়, বিয়োগ করলে ওই 145 হয়। এভাবেও লিখে দিতে পারি, এভাবেও লিখে দিতে পারি, অথবা এটা মিশিয়ে তাই রাখতে পারি, সমস্যা নাই কোনো। এভাবেও রাখতে পারি, অথবা যা আছে শূন্য বসিয়ে রাখতে পারি, এইভাবেও লিখে দিতে পারি, যায় না। এখন এই 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, এর সাথে কিছু সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন দেখো 80 এখানে লিখলাম, 80 কে যদি 80 দ্বারা গুণ করি তাহলে 8 64, 64 20, এই 64 সহ একটা পূর্ণবর্গ সংখ্যা, এই 64 সহ একটা পূর্ণবর্গ সংখ্যা 6400, যার বর্গমূল 80। এখন 80 পরের সংখ্যাটা কত? 81, 81। তাহলে 81 কে 81 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এই 64 সহ পরের সংখ্যাটা হচ্ছে 6545, 6545, এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা এই বইয়ের মধ্যে অনেক জায়গায় লেখা আছে, যেমন এর উদাহরণ 11 ঘ নম্বর অঙ্কটা ঠিক একই রকম, যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়, এত অবশিষ্ট রয়েছে, এত এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম উদাহরণে 11 গতে আছে লেখা। তারপরে আরো উদাহরণ আমরা এই যে 1 পয়েন্টের একটা উদাহরণ আছে, উদাহরণ 5, এই 5 এর মধ্যেও যে কথাটা লেখা আছে উদাহরণ 5 এ, সেই কথাগুলি লিখে দিতে পারি, অথবা নিজের ভাষায় ওই কথাগুলি এখন লিখতে পারি যে 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ হলে মিলে যেত, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখন দেখো এর সাথে, অথবা 6545 এর সাথে কিছু সংখ্যা কত যোগ করলে আমরা জানি না, দেখো এর সাথে, অথবা এই 6545 এর সাথে, 6545 এর সাথে কিছু সংখ্যা যোগ করলে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা জায়গায় গেলাম, কিছু সংখ্যা যোগ করলে, কিছু আচ্ছা এদিকে লিখি, কিছু যোগ করলে, সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কিছু সংখ্যা যোগফল পূর্ণবর্গ আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনার আটকে যাচ্ছে। কিছু সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং বর্গমূল হবে, এবং তখন এর বর্গমূল হবে এই 80 যোগ 1 সমান 81, তখন এর বর্গমূল হবে 80 যোগ 1 81। এখন 81 বর্গ বের করব, যে 81 এর বর্গ, অতএব 81 এর বর্গ সমান 81 গুণ 81, তাহলে এটা গুণ করে বলা কত হবে, 81 গুণ 81, 81 কে 81 দ্বারা গুণ করি, 81, তাহলে গুণ করলে হয় 1
8 সবাইকে মিউট করতে বল। 8 8 64 6561 64 সহজ তাহলে কত 1 16 6 সহজ 6561 হয়। তাহলে 6561 একটা পূর্ণবর্গ সংখ্যা, 6561 একটা পূর্ণবর্গ সংখ্যা এটা। এখন এই যে 6545 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, আমি আগে বলেছিলাম যে 81 গুণ 81 তাহলে গুণ করলে হয় 6561 হয়। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এদিকে 64 একটা পূর্ণবর্গ সংখ্যা আর এই 6561 একটা পূর্ণবর্গ সংখ্যা। এর মাঝে আছে কিন্তু 6545 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এই 6561 থেকে যদি 4500 বাদ দেই কত গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন লিখতে পারি যে কোন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে, যে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা লিখি। নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হলো এই সমান 6561 অর্থাৎ 6561 বিয়োগ 6545 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত আসবে আমাদের? বলো, বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, এই 6561 থেকে 6545 বিয়োগ করলে 917